আশারাম বাড়ি আমাদের সবারই একটা প্রিয় জায়গা। এই আশারাম বাড়ি এলাকার নাম দিয়ে ২৬ আশারাম বাড়ির বিধানসভা কেন্দ্রের নাম আমরা উচ্চারণ করতে পারছি। উন্নয়নের দিক থেকে, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকে এই এলাকা এখনো অনেক পিছিয়ে রয়েছে। এটা আমার প্রথমবার নয়, অনেক দিন আগেও এই আশারাম বাড়ি এলাকায় রাজনৈতিক প্রচারে এসেছিলাম। ২ মাস আগেও আমাদের একটা প্রচার সভা হয়েছে এখানে, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। আশারাম বাড়ি ভারতবর্ষের, শুধু ত্রিপুরা রাজ্যের নয়, ভারতবর্ষের একটা সীমান্তবর্তী এলাকা। এই এলাকার সাথে ভারতবর্ষের মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা এখন অনেক পিছিয়ে। ৭০ বছর পেরিয়ে গেছে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করার পর। ভারতবর্ষের বিভিন্ন এলাকার দিকে যদি আমরা চেয়ে দেখি, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলের দিকে যদি আমরা চেয়ে দেখি, আশারাম বাড়ির লোক এখন অনেক পিছিয়ে। ২ বছর আগে আমি যখন এখানে এসেছিলাম, আজকে যিনি আমাদের সভাপতি গোপাল বাবুর সাথে আমার আলোচনা হয়, মোবাইল পরিষেবার নেটওয়ার্ক অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক দুর্বল। এই বিষয়টাকে উনি আমাকে বললেন এবং সেই সময় গোপাল বাবুকে আমি বললাম, যদিও ক্ষমতাতে নেই, তারপরেও প্রাক্তন বিধায়ক হিসেবে ভারত সঞ্চার নিগম লিমিটেড, এয়ারটেল এবং অন্যান্য টেলি পরিষেবার যে কোম্পানিগুলো রয়েছে, তাদের ম্যানেজিং ডাইরেক্টর বা জেনারেল ম্যানেজারদের আমি চিঠি দিয়ে এই কথা জানাব। আজকে যখন প্রচারের জন্য আমরা আসি, আশারাম বাড়ি থেকে বাছাই বাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা বেহাল অবস্থার মধ্যে আছে। আশারাম বাড়ি থেকে বনবাজার, বনবাজার থেকে জামু বস্তি, এই এলাকার যে একমাত্র যোগাযোগের রাস্তা, এই রাস্তা কিন্তু বেহাল অবস্থার মধ্যেই আছে। এলাকার মানুষ আমাদের ভোট দেবেন বা যে কোনো প্রার্থীকে আপনারা ভোট দেবেন, কিন্তু আপনাদের এই পবিত্র ভোট আপনারা সেই ব্যক্তিকেই দেবেন, সেই দলকেই দেবেন যারা আপনাদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেবে। যারা ২৫ বছর শাসন করেছে, তাদের প্রতিশ্রুতির অপেক্ষা করে আপনাদের কোনো লাভ নেই। যারা গত ৫ বছর সরকার পরিচালনা করেছেন, তাদের প্রতিশ্রুতির অপেক্ষা করে আপনাদের লাভ নেই। এইটুকু আমি বলতে পারি, আমাদের তিপ্রামথা ক্ষমতায় আসার পর আমাদের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম পাহাড়ের এডিসি এলাকার মানুষের জন্য আমরা কাজ করছি এবং আরও করব। সীমিত বাজেটের মধ্য দিয়ে আমরা নানা হোক এডিসি প্রশাসনের পক্ষ থেকে মানুষের কল্যাণে যেগুলো ব্যবহার করতে পারি, আমরা সেই বস্ত্র বিতরণ থেকে শুরু করে গৃহ নির্মাণের জন্য, মেরামতের জন্য, পানীয় জল সরবরাহের চেষ্টা আমরা করেছি। আপনারা জানেন, ত্রিপুরা রাজ্য সরকারের বাজেট ২৬,৮০০ কোটি টাকা, এবং সেই বাজেটের তুলনায় আমাদের ত্রিপুরা স্বশাসিত উপজাতি স্বশাসিত জেলা পরিষদ, তার বাজেট অনেক কম। ৬১৯ কোটি টাকায় তিপ্রামথার
এডিসি প্রশাসন 35% মানুষের জন্য এই রাজ্যের দুর্গম এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য আমাদের কাজ করতে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করেছি 32,000 ব্ল্যাঙ্কেট বিতরণ করে এই শীতকালীন অবস্থার মধ্যে মানুষ যেন নির্বিঘ্নে রাত যাপন করতে পারে তার ব্যবস্থা গ্রহণে আমরা 32,000 কম্বল বিতরণ করেছি। বহু মানুষের জন্য আমরা যাদের এলাকায় পায়ে হেঁটে যাওয়ার কোনো ব্রিজের ব্যবস্থা নেই সেখানে বাস দিয়ে যেন আমরা একটা যাতায়াতের টেম্পোরারি ব্রিজ করতে পারি, এই সমস্ত কাজ আমরা হাতে নিয়েছি এবং করেছি। আজকে এই এলাকার মানুষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আসতে পারে, সিপিএম এর তারা এসে প্রচার করতে পারে, বিজেপির বন্ধুরা আসতে পারে, এই কথা তারা বলতে পারে যে তিপ্রামথা তিপ্রাদের দল। আবারও আসারামবাড়ি এলাকার মানুষের উদ্দেশ্যে আমরা বলবো তিপ্রামথা শুধু তিপ্রাসাদের দল নয়। 42 জন প্রার্থী দিয়েছি আমরা এই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে। সেখানে হিন্দুস্তানি, মণিপুরি, বাঙালি, তিপ্রা, এসসি, এসটি সমস্ত অংশের মানুষকে আমরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে তাদের জায়গা দিতে চেষ্টা করেছে। যারা আমাদের বিরুদ্ধে প্রচার করছে যে তিপ্রামথা যদি সরকার গঠন করে এই এলাকায় তেলেঙ্গানা থাকতে পারবে না, আমরা জোর গলায় বলছি তেলেঙ্গা, ওয়ানসা, তিপ্রাসা, এডিসি এলাকার সমস্ত অংশের মানুষ তারা আমাদের বন্ধু এবং ভাই। এই এলাকায় আমরা সবে মিলে থাকব। ত্রিপুরাকে নতুন দিশায় আমরা নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে আমরা তিপ্রামথা দল করছি। কাউকে বঞ্চিত করে, কোনো বেকারকে বঞ্চনার মুখে ফেলে দিয়ে এই রাজ্য শাসন করার স্বপ্ন আমরা দেখি না। যারা 5 বছর আগে 2018 সালে এসে বলেছিল যে বেকারদের চিন্তা করতে হবে না, ঘরে ঘরে চাকরি হবে, মোবাইল ফোনের ব্যবস্থা হবে, মিস কল দেওয়ার পরে আপনারা চাকরি পাবেন, আজকের সময় এসছে আপনাদের প্রশ্ন করতে হবে। বিজেপির নেতৃবৃন্দরা দিল্লি থেকে আসতেন, আসাম রাজ্য থেকে এসে ওনারা বলতেন যে আমরা বেকারদের 6 লক্ষ বেকারকে আমরা চাকরি দেব, 50,000 বেকারের চাকরি প্রত্যেক বছর তারা করে দেবেন। তারা কোথায়? এই প্রশ্ন আপনাদের করতে হবে। যারা যুবক যুবতীদের মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কতজন যুবক যুবতী রাজ্যের মধ্যে মোবাইল ফোন পেয়েছে তাদের থেকে? এই প্রশ্ন আপনাদের করতে হবে। তাই আবারও বলছি, তিপ্রামথা চাই ত্রিপুরা রাজ্যে পার্মানেন্ট একটা সলিউশন হোক, যে রাজ্যে বাঙালি, তিপ্রা সমস্ত অংশের মানুষ যার যার অধিকার নিয়ে, সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। তার লক্ষ্যেই কিন্তু আমরা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলেছি। গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই শুধু তিপ্রারা থাকবে তা নয়, বাঙালিরা যেমন থাকতে পারবেন গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্যে, মণিপুরি, হিন্দুস্তানি, মুসলিম সমস্ত অংশের মানুষ আমাদের সেই গ্রেটার তিপ্রাল্যান্ডে থাকতে পারবে। গ্রেটার তিপ্রাল্যান্ডের বাইরেও সেখানে পাহাড়ি, বাঙালি সমস্ত অংশের মানুষ থাকবে। এটা ভারতবর্ষের সংবিধান সেই কথা বলে। আজকে আসাম রাজ্য শুধু আসামিজদের জন্য নয়, সেখানে বাঙালিরা বসবাস করছেন, মুসলিম মাইনরিটিসরা সেখানে বসবাস করছেন, মণিপুরী অংশের মানুষ সেখানে বসবাস করছেন, কতিপয় খাসিয়া, গারু ইত্যাদি অংশের মানুষ আসাম রাজ্যে বসবাস করছেন।
একইভাবে এই ত্রিপুরা রাজ্যে যদি আমরা আলাদা করে আরেকটা রাজ্য যদি পেয়ে যাই, সেটা দেখবে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা রাজ্যের কোনো ব্যক্তি বিশেষকে, কোনো জাতিকে সেই দাবি দিতে হবে না। বাঙালিদের কাছে আমরা এই দাবি রাখছি না, বা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি আমরা তুলছি না। এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি এবং কেন্দ্রীয় সরকার সেটা বিবেচনা করবে। আসাম রাজ্য থেকে মণিপুর রাজ্য তৈরি হয়েছে, আসাম রাজ্য থেকে মেঘালয় এবং মিজোরাম রাজ্য তৈরি হয়েছে, তাতে আসামিজদের কি ক্ষতি হয়েছে? আজকে যদি উন্নয়নই শেষ কথা হয়, কেন অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যকে আলাদা করতে হয়েছে? আমি প্রশ্ন তুলছি। যারা আজকে গ্রেটার ত্রিপুরা লেনকে ভয়াবহভাবে মানুষের কাছে আলোচনা করতে চেষ্টা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার আমার রাজ্য হবে, যে রাজ্যে চিরস্থায়ী একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য একটা রাজ্য পাকাপাকিভাবে তৈরি হয়ে যাবে। আগামী প্রজন্মের লোক আমরা সবাই যার যার অধিকার এবং সম্মান নিয়ে এই রাজ্যে বসবাস করতে পারবো, তার লক্ষ্যেই গ্রেটার ত্রিপুরা লেন। যারা বলছে যে ত্রিপুরামথার এই দাবি অবাস্তব, তাদেরও আমরা স্মরণ করে দিতে চাই, কারা তৈরি করেছে স্বাধীন ভারতবর্ষ। 1947 সালে দেশ গঠন হওয়ার পর ভারতবর্ষে বহু রাজ্য তৈরি হয়েছে। 1956 সালে কর্ণাটক রাজ্য তৈরি হয়েছে, তারপরে মেঘালয়, মিজোরাম, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা রাজ্য ইত্যাদি রাজ্য তৈরি হয়েছে। অনেকে বলতে পারে আপনাদের এসে যে ত্রিপুরামথা দল একটা আঞ্চলিক দল, এই দল করে ডাবল ইঞ্জিনের সরকার আপনারা পাবেন না। ডাবল ইঞ্জিনের কথা বলতে আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা ইঞ্জিন আছে তাদের, আর রাজ্যে তাদের আরেকটা ইঞ্জিন ছিল, এটাই ডাবল ইঞ্জিন। ডাবল ইঞ্জিনের কাজ তারা কি করেছে? আজকে ত্রিপুরার সর্বাগ্রে আপনারা গিয়ে দেখুন, গ্রামে গঞ্জে কোনো রাস্তাই ভালো না। আমি খোয়াই মহকুমার কথা বলছি না, আমি খোয়াই জেলার কথা বলছি না, সারা ত্রিপুরার দিকে আপনারা চেয়ে দেখুন, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত, ধর্মনগর থেকে সিমনা পর্যন্ত প্রতিটি এলাকাতেই আপনারা দেখবেন আমাদের পাহাড়ি জনপদে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেখানে ডাবল ইঞ্জিন কেন বলছেন ওনারা? নাম মাত্র ডাবল ইঞ্জিনের কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না। ডাবল ইঞ্জিনের যদি এতই ক্ষমতা থাকতো, সর্বশিক্ষা কর্মচারীদের পাকাপাকিভাবে রেগুলারাইজ কেন করা হলো না? সেই দাবি আমরা তুলছি। আমাদের স্মরণ করিয়ে দিতে হবে, যারা ডাবল ইঞ্জিনকে নিয়ে ডাকডুল পিটিয়েছে এই রাজ্যের মধ্যে, আজকে 1,34,000 বার্ধক্য ভাতা প্রাপ্ত মানুষের নাম কেটে তারা নাম মাত্র 2,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। যারা শ্রমিক মজদুর অংশের মানুষের কথা বলে 2018 সালে ক্ষমতায় এসছেন, তাদের কাছে আমরা প্রশ্ন করছি, রেগা শ্রমিকের মজুরি কেন বৃদ্ধি হলো না? যারা বলেছে 100 দিন থেকে 200 দিন কাজের ব্যবস্থা করে দেবে, আজকে সেই কাজের ব্যবস্থা কেন হলো না? সেই প্রশ্ন আমরা তাদের কাছে রাখছি। তাই এই এলাকার মানুষ, প্রতিটি অংশের মানুষ, তেলেঙ্গানা হতে পারে, বাঙালি হতে পারে, ত্রিপুরা হতে পারে, হিন্দুস্তানি হতে পারে, আমাদেরকে ভাবতে হবে, আমাদের ভাবনার মধ্যেই কথা আনতে হবে। যদি নতুন ত্রিপুরা, উন্নয়নশীল ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা যদি আমাদের গঠন করতে হয়, আমাদেরকে ত্রিপুরামথা এবং মহারাজার দলকে সমর্থন করতে হবে। মহারাজারা 5,000 বছরের উপর শাসন করেছে এই ছোট্ট ত্রিপুরা রাজ্য, তখন স্বাধীন ত্রিপুরা ছিল। কেউ বলতে পারবে মহারাজার আমলে কোনো বাঙালি অংশের মানুষ আক্রান্ত হয়েছেন?
কোনো হিন্দুস্তানি, কোনো তেলেঙ্গানা, কোনো জাতিগোষ্ঠীর লোক আক্রান্ত হয়েছে এই কথা কেউ বলতে পারবেন? এইখানে 30-35 পরিবার, গোপাল বাবু উনি একজন বাঙালি অংশের মানুষ, আজকে আমাদের সভাপতিত্ব করছেন। আমি সাধুবাদ জানাই, ওনার এই সুদূর প্রসারী মনোভাবকে আমি স্বাগত জানাই। আরো হাজার গোপাল বাবু যেদিন তৈরি হবে, ত্রিপুরা রাজ্যের মধ্যে তিপ্রাসা এবং ওয়ানসার মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। 1947 সালে যখন নোয়াখালী দাঙ্গা হয় বাংলাদেশের মধ্যে, আমাদের ত্রিপুরার মহারাজা সেই কালে বিধ্বস্ত বাঙালিদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। উনি বলেছিলেন সেই দিন, এই বাংলাদেশে যদি আপনারা থাকতে না পারেন, আসুন আমার স্বাধীন ত্রিপুরায়। বাঙালিদের কে এনেছেন? আমাদের মহারাজারাই এনেছেন। এই কথা ভুলে যাবেন না। যারা আজকে ভোটের বাজার গরম করার জন্য আপনাদের বলছে টিপরা মথা ক্ষমতায় এলে আপনারা থাকতে পারবেন না, আমরা লড়াই করব, আমরা টিপরা মথা লড়াই করব তাদের বিরুদ্ধে। আপনাদের কিছু হতে আমরা দেব না, আপনাদের আমরা রক্ষা করব। কেন আপনাদের উপর আক্রমণ করবে তারা? কারা সেই কথা বলছে? যারা বিচ্ছিন্নতাবাদী, যারা বিভেদ সৃষ্টি করতে চায়। আপনারা ইতিহাস দেখুন, 1980 সালে যখন ত্রিপুরায় দাঙ্গা হয়, কাদের সরকার ছিল? এটা কি ত্রিপুরামতার সরকার ছিল? 97 ইংরেজিতে যখন ত্রিপুরা রাজ্যে খণ্ড যুদ্ধ হয় পাহাড়ি বাঙালির মধ্যে, কাদের সরকার ছিল? 2000 সালে যখন এই খোয়াই মহকুমার মধ্যে পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হয়, কাদের সরকার ছিল? আপনারা সেই কথা মাথায় রাখুন। যারা ক্ষমতায় এসে মাধব বাড়িতে 6 জন তিপ্রা যুবকদের গুলি করেছে, কাদের সরকার? আপনারা মনে রাখুন। আমাদের কাছে পুলিশের কোনো ব্যবস্থা নেই, পুলিশের কোনো ক্ষমতা নেই। তারপরেও এই এলাকার মানুষ, আপনারা বলবেন গত 20 মাস ধরে তিপ্রামথা যখন এডিসি এলাকায় আমরা ক্ষমতায় বসে শাসন করছি, পুলিশ না থাকার পরেও এই এলাকার একটি মানুষের উপর আক্রমণের কোনো ঘটনা নেই। কেন হবে? এই যে কথাগুলো আমি বলছি আপনাদের ভাবতে সাহায্য করবে। আমিও নিমেষ দেববর্মা, আমি যদি এখান থেকে নির্বাচিত হই, ইতিমধ্যেই অনেকগুলো বুথ কমিটি সারা আসারামবাড়ি কেন্দ্রের মধ্যে ঘুরে আমি দেখলাম জয় আমাদের সুনিশ্চিত, আমরা জয়লাভ করব। শুধু জয়লাভ করব না, এই কথা আমি খুব দৃঢ়তার সাথে বলছি যে অন্তত 15,000 ভোটের ব্যবধানে আমরা আসারামবাড়ি কেন্দ্র জয়লাভ করব। এটা দৃঢ়তার সাথে আমি বলছি। এবং এই এলাকার মানুষ, বাঙালি, তিপ্রা, তেলেঙ্গা সমস্ত অংশের মানুষ তিপ্রামথা এবং আমাকে সমর্থন করবেন, এই অনুরোধ এবং এই আশা আমার আছে। আপনারা কাজ করবেন, ভয় করবেন না, নির্ভয়ে আপনারা এগিয়ে আসুন। তিপ্রামথা একটা নতুন সরকার, ত্রিপুরায় যেন আমরা চিরস্থায়ী একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে পারি, এই এলাকাকে যেন আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার অঙ্গীকার নিয়ে আমি এসছি আপনাদের মাঝে। এখানে বাইরের বলতে কেউ লোক নেই। অনেকে বলতে পারে যে আমাদের প্রার্থী আসছেন, হাজারো লোক নিয়ে বক্তব্য করবেন, কোনো দরকার নেই। আসারামবাড়ির লোককে সম্বোধন করবো আসারামবাড়ির লোক নিয়ে। সোমবার বাজার করঙ্গি ছড়ার মানুষকে সেখানেই সম্বোধন করব। লোক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করব না। কিন্তু এইটুকু বলতে পারি, আগামী 2 তারিখ মার্চ যখন গণনা হবে, আমাদের প্রতিপক্ষ কোনো দলই আমাদের সাথে টিকবে না। 15,000 মিনিমাম আমাদের লিড থাকছে এবং থাকবে। আজকে বিজেপির পক্ষে যারা প্রতিনিধিত্ব করছে এখানে, আইপিএফটি দল, কাকে দিয়েছে তারা? এনসি দেববর্মার সুকন্যাকে দিয়েছেন। এখানে যে ব্যক্তি কোনোদিন রাজনীতি করেনি, এই বিধানসভা নির্বাচনে জয়ন্তী দেববর্মাকে নামিয়েছে ময়দানে। তিপ্রামথাকে আটকানো যায় কিনা? আমি এটা বলবো, এনসি দেববর্মা, মেবার জমাতিয়ারা যখন
একত্রে আইপিএফটি করতেন, তখনই আমরা এডিসি ভোটে ওই পারে অনিমেষ দেববর্মা, এই পারে অনন্ত দেববর্মা আইপিএফটিকে গুহারা হারিয়েছে। এখানে এই নির্বাচনে আইপিএফটি কিচ্ছু করতে পারবে না, এখন তাদের কাছে কোনো লোক নেই। এখনো ডোর টু ডোর প্রোগ্রাম করছে, হাজার হাজার বাড়ি ডোর টু ডোর প্রোগ্রাম করেই যদি তাদের মিছিল মিটিং করতে হয়, আগামী 2025 সালে গিয়ে জয়ন্তী দেববর্মার ডোর টু ডোর প্রোগ্রাম শেষ হবে, ততক্ষণে নতুন সরকার এসে এই এলাকায় মানুষের জন্য নতুন সড়ক তৈরি করবে। এই সময় আমাদের কাছে নেই, এই বিশ্বাস রাখবেন আপনারা। এই যে খেলা, এই যে টাকার খেলা, বিজেপি বলছে যে আমরা টাকা দেব, পয়সা দেব, তেলেঙ্গানার আমরা কিনবো। নিজের ভোটকে বিক্রি করবেন না, নিজের উন্নয়ন, নিজের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন। রোজগারের ব্যবস্থা আমাদের করতে হবে। শিল্প যদিও না হয় ত্রিপুরাতে, আমাদের ব্যবস্থা করতে হবে। এ আসারাম বাড়ি, তুলাশিকট, চাম্পাহাওয়ার, নমঞ্জয় ইত্যাদি এলাকার মানুষ ভারতবর্ষের কোনো না কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে গিয়ে তারা যেন রোজগার করে আনতে পারে, তার ব্যবস্থা আমাদের সরকারকে গ্রহণ করতে হবে। ত্রিপুরা রাজ্যের মধ্যেও ক্ষুদ্র শিল্প উন্নয়নের মাধ্যমে কি করে আমরা কর্মসংস্থান করতে পারি, তার ব্যবস্থা আমাদের করতে হবে। কৃষকরা যারা চাষবাস করছেন, চাষযোগ্য জমিতে আপনাদের কৃষি জলসেচের ব্যবস্থার দরকার, তাদের সেই ব্যবস্থার আওতাধীন আনতে হবে। সরকার এবং তার নির্বাচিত প্রতিনিধিকে সেই উদ্যোগ নিতে হবে। অগুর বাবুকে আপনারা, কমিউনিস্ট পার্টির যিনি মন্ত্রী ছিলেন, উনাকে 5 বছর, 10 বছর, 15 বছর মন্ত্রিত্বে আপনারা বসিয়েছেন, কিন্তু এলাকার মানুষের খোঁজ খবর নেননি। এই হচ্ছে কমিউনিস্টদের চরিত্র। আজকে দিলীপ দেববর্মাকে পাঠিয়েছে, কি করবে দিলীপ বাবু? অগুর বাবু নিজেই তো সরিয়ে দাঁড়ালেন। কেন উনি সরে গেলেন? কারণ উনি জানেন মানুষ কমিউনিস্ট পার্টিকে এইবারও বিশালভাবে প্রত্যাখ্যান করবে। তার আগে অগুর বাবু নিজে উইথড্র করে দূরে সরে দাঁড়ালেন। আমরা এটাই বলবো, ভয় পেতে নেই, চিন্তার কোনো কারণ নেই। উন্নয়ন যদি আপনারা চান, ভবিষ্যৎ যদি তৈরি করতে চান, এলাকার নানা দিক থেকে কৃষিজীবী মানুষের, মজদুর মেহনতি মানুষের উন্নয়ন যদি আপনারা চান, তিপ্রা মথার উপর আস্থা রাখুন। আনারস আমাদের সিম্বল, 3 নম্বর পজিশনে আমাদের সিম্বল। আপনারা দেখবেন সেই সিম্বলে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই অনুরোধটা রাখতে পারি। কর্মচারী বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা ব্যথিত। 5 বছরের বিজেপি সরকার কর্মচারীদের যেভাবে বঞ্চিত করেছে, তিপ্রামথা মহারাজা এবং তিপ্রামথার সমস্ত নেতৃবৃন্দ আমরা ব্যথিত। কর্মচারীদের প্রাপ্য তাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরায় আপনারা তিপ্রামথার সরকার গঠন করুন, তিপ্রামথাকে ভোট দিন। নেই বিচার আপনাদের দিকে চলে আসবে, নেই বিচার আপনারা পাবেন। যারা 7ম বেতন কমিশনের কথা বলে 7মের কাছাকাছিতেও আপনাদেরকে কিছু তারা দেয়নি, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, তিপ্রামথা এবং মহারাজাকে সমর্থন করুন। আপনাদের প্রাপ্য আপনাদের হাতে আপনারা পেয়ে যাবেন। এই কয়েকটি কথা বলে আমাদের আরও প্রোগ্রাম রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আনারস সিম্বলে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন, এই অনুরোধটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তিপ্রামথা লং লিভ, বোবাগ্রা লং লিভ।